বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বাওবি লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাকে তোমরা চেনোই। সামনে যেহেতু তোমাদের পরীক্ষা 15 তারিখ, বেশি দিন নাই, তো সময়গুলো খুবই গুরুত্বপূর্ণ, অবহেলায় না কাটিয়ে একটু অবশ্যই গুরুত্ব দিবে পড়ালেখার প্রতি। শুধু আমার সাবজেক্ট না, প্রত্যেকটা বিষয়েই যার যেখানে সমস্যা আছে পরীক্ষার আগেই সলভ করে নিলে সেটা বেটার হবে। যেখানে আমরা আমরা যেহেতু আছি তোমাদের সামনে, লাইভে আছি, তারপরে অনলাইনে হোয়াটসঅ্যাপে ফোনে যোগাযোগ করার সিস্টেম রয়েছে। আমার বাওবি সাবজেক্টেও যদি তোমাদের কোনো অধ্যায়গুলোতে কোনো একটা শব্দ বাক্য বুঝতে অসুবিধা হয়, তাহলে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করে দিও, আমি ইনশাল্লাহ সেটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে? স্যার 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 বলো। কালকে একটা পরীক্ষা ছিল, আমার খাতাটা দেখেননি। কালকে যে খাতাটা পোস্ট করেছো স্যার বাবা, আমার খাতাও দেখেননি। আজকে আমি স্কুলে 5টা পর্যন্ত আছে। হ্যাঁ, ইনশাল্লাহ এই ক্লাসটা নিয়ে আমি সব দেখে দেবো। আমি 2-1টা খাতা দেখেছি এবং বাসায় একটু স্যার পরে। আপনি মাত্র একটা খাতা দেখেছেন। হ্যাঁ, আমি আজকে এটা ক্লাসটা নিয়ে তোমাদের, কালকে যেহেতু পরীক্ষা দিয়েছি একদিন পরে তো রেজাল্টটা দিতে হয়, ঠিক আছে না? এই কারণে আজকে আমাকে দিতে হবে, এটা আমার মাথায় আছে। তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তো বাবা, আজকে আমরা অষ্টম অধ্যায়টা রিভিশন ক্লাস আকারেই নিচ্ছি। গতদিনও নেওয়া হয়েছিল, গতদিন নেওয়া হয়েছিল অভ্যন্তরীণ স্থানান্তর। আজকে আমরা আন্তর্জাতিক স্থানান্তর এর বিষয়গুলো, এর কারণ, এর প্রভাব, তার সাথে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু কি, মাতৃমৃত্যু কি কি কারণে হয়ে থাকে, ইনশাল্লাহ এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা শুধু বইটা সামনে রেখে আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো, পরীক্ষার লেখার সময় অবশ্যই কথাগুলো তোমাদের মনে পড়বে, এই প্রত্যাশা। তোমাদের অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। দেখো, আন্তর্জাতিক স্থানান্তর এটা হচ্ছে 1 মার্কের একটা সংজ্ঞার প্রশ্ন থাকেই। আমরা ইন্টারন্যাশনাল কথাটা যদি বুঝে থাকি তাহলে আন্তর্জাতিক স্থানান্তর বিষয়টা সহজে বুঝতে পারবো। গতদিনের অভ্যন্তরীণ স্থানান্তর ছিল যখন মানুষ এক দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় বসবাসের উদ্দেশ্যে স্থানান্তরিত হচ্ছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ স্থানান্তর, অর্থাৎ দেশের মধ্যেই ট্রান্সফার হচ্ছে। তাহলে আন্তর্জাতিক বিষয়টা হবে যখন মানুষ বসবাসের উদ্দেশ্যে এক দেশ থেকে অন্য দেশে স্থানান্তরিত হয়, গমন করে, তখন সেটাকে বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। দেখো, খুবই সহজ একটা বাক্য। এক দেশ থেকে আরেক দেশে যখন মানুষ বসবাসের উদ্দেশ্যে গমন করে তার নামই হচ্ছে আন্তর্জাতিক স্থানান্তর। তাহলে 1 মার্কের সংজ্ঞা কিন্তু শেষ করে দিলাম। এখন যদি তোমাদের প্রশ্ন থাকে আন্তর্জাতিক স্থানান্তর গুলো কেন হয়ে থাকে, এর কারণগুলো পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো, তো তোমাদের পাঠ্যপুস্তকে অনুচ্ছেদ আকারে কিছু বর্ণনা রয়েছে, সেখান থেকে আমি কিছু পয়েন্ট বের করে তোমাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করছি। অবশ্যই যদি না বুঝতে পারো বলো। স্যার আমি না হোয়াটসঅ্যাপে আপনাকে একটা কোশ্চেন করেছিলাম। হোয়াটসঅ্যাপে গত কালকে করেছো না আজকে? স্যার আজকে সকালে। আচ্ছা বাবা, আমি আজকে এখন পর্যন্ত অনলাইনে হয়নি, এটা আন্তরিকভাবে দুঃখিত। আমি পারিবারিক একটু ফ্যামিলিতে আজকে কাজ করছিলাম বাসায়। আমি এটা শেষ করে আছি 5টা পর্যন্ত, আমি অ্যানসারটা দিয়ে দিব, অবশ্যই দিব। ঠিক আছে না? তাহলে আমরা ক্লাসটা নিয়ে, আজকের ক্লাস রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করো, সমস্যা নাই। তাহলে দেখো, কারণগুলোর মধ্যে অনেক কারণ আছে, তার মধ্যে কয়েকটা 5-6টা কারণ হচ্ছে ওকে কর্মক্ষেত্রের অভাব। কর্মক্ষেত্রের অভাব। দেখো, আমাদের দেশ হচ্ছে জনবহুল দেশ, অর্থাৎ আয়তনের তুলনায় জনসংখ্যার অনুপাতগুলো বেশি। সেই তুলনায় আমাদের কিন্তু পর্যাপ্ত কর্মক্ষেত্র নাই। কর্মসংস্থানের সুযোগ সুবিধা না থাকায় মানুষ কিন্তু এক দেশ থেকে আরেক দেশে গমন করছে, সেখানে কিছু আয় করার জন্য, উপার্জন করার জন্য। তোমরা জানতে পারো মনে হয় বিষয়গুলো বিভিন্ন রেডিও, টেলিভিশনের, পেপার পত্রিকার মাধ্যমে। আমার দেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে অনেক শ্রমিক যায় শুধুমাত্র কাজের জন্য, অর্থ উপার্জনের উদ্দেশ্যে। সুতরাং এই যে কর্মক্ষেত্রের অভাব যদি না থাকতো তাহলে কিন্তু মানুষ এক দেশ ছেড়ে আরেক দেশে যেত না। বলাই যায় যে আন্তর্জাতিক স্থানান্তরের একটি অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের পর্যাপ্ত পরিমাণ কর্মসংস্থান নাই। এটা পরের পয়েন্ট গুলো যাকে একটু করে বলে যায়, বললে অনেকক্ষণ বলা যায়। আবহাওয়া এবং জলবায়ুগত কারণ।
তাহলে আবহাওয়া এক জিনিস, জলবায়ু আরেক জিনিস। আবহাওয়ার সংজ্ঞা আলাদা, জলবায়ুর কিন্তু সংজ্ঞা আলাদা। আমরা যদি কোনো স্থানের দৈনন্দিন ভৌগোলিক অবস্থা যদি বের করি সেটাকে বলা হয় আবহাওয়া। আর আবহাওয়ার দীর্ঘদিনের যে গড় অবস্থা তার নাম হচ্ছে জলবায়ু। তো বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া জলবায়ু কিন্তু এক রকম নয়, ভিন্ন রকম। কোথাও প্রচন্ড শীত পড়ে, প্রচন্ড গরম পড়ে, কোথাও বরফ পড়ে। এই যে আবহাওয়া জলবায়ু জনিত মানুষের বসবাসের জন্য যে অসুবিধার সৃষ্টি হয়, এই অসুবিধার কারণেও যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু এক দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে, যার ফলেও কিন্তু আমাদের আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে। তারপরে দেখো পারিবারিক কিছু কারণ রয়েছে। পারিবারিক কিছু কারণ বলতে দেখা যাচ্ছে যে আমার ফ্যামিলির যদি পিতা মাতা দেশের বাইরে থাকে বা আমার কোনো বড় ভাই থাকে, তো দেখা যাচ্ছে আমার যদি সেই সুযোগটা থাকে, হয়ে যায় আমারও বাইরে যাওয়ার, তাহলে কিন্তু আমি এক দেশ থেকে আরেক দেশে যেতে পারি। এটাও একটা আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। আরো এই আন্তর্জাতিক স্থানান্তর পারিবারিক বিষয়টা এইভাবে বলা যায়, দেখা যাচ্ছে যখন একজন পুরুষ আমাদের দেশীয় কোনো নারীকে বিয়ে করে, তো দেখা যাচ্ছে তার বউটাকে সে কিন্তু নিয়ে চলে যায় অন্য দেশে। এইভাবেও কিন্তু আমাদের পারিবারিক যে কারণগুলো রয়েছে, এই কারণগুলোর কারণেও আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে। তো আমি আন্তর্জাতিক স্থানান্তর পড়াচ্ছি কি, যখন মানুষ এক দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছে। আমি যে কারণগুলো বলছি এই কারণগুলোই যে শুধুমাত্র লিখতে হবে এরকম কোনো কথা নয়। তোমরা একটু চিন্তা করলে বুঝতে পারবে যে কি কারণে মানুষ বিদেশ যায়। মানে অনেকে তো দেখা যাচ্ছে যে বসবাসের উদ্দেশ্যে যাচ্ছেই, তো একটু খেয়াল রাখবে যে যদি কেউ বেড়াতে যায়, কোনো চিকিৎসার জন্য যায়, মানে বিশেষ উদ্দেশ্যের জন্য যাচ্ছে, এগুলোকে কিন্তু আন্তর্জাতিক স্থানান্তর বলবো না। যখন মানুষ ওখানে যে বসবাসের উদ্দেশ্যে যাবে সেটাকেই কিন্তু আন্তর্জাতিক স্থানান্তর বলা হবে। গত ক্লাসেও কিন্তু এই কথা বলা হয়েছিল যে স্থানান্তর এক জিনিস, আর হচ্ছে আমাদের জনসংখ্যার যেটা স্থানান্তর, এগুলোও কিন্তু আরেক জিনিস। অভ্যন্তরীণ স্থানান্তর ক্ষেত্রেও আমি কোথাও বেড়াতে গেলাম, বাজার করতে গেলাম, এগুলো কিন্তু তোমার অভ্যন্তরীণ স্থানান্তর না। আমি যদি বসবাসের উদ্দেশ্যে যাই, যেমন আমরা রাজশাহীতে বসবাস করি, ঢাকায় যাচ্ছি, বগুড়ায় যাচ্ছি, নওগাঁয় যাচ্ছি, কিন্তু সেখানে আমি ওখানে বসবাসের উদ্দেশ্যে, তাহলে হবে সেটা তোমার স্থানান্তরের সংজ্ঞা। তাহলে বুঝতে পারছো আমি তিনটা কারণ বললাম, কর্মক্ষেত্র, আবহাওয়া, জলবায়ু, পারিবারিক কারণ। তারপরে দেখো এখানে বদলি জনিত বিষয়গুলো থাকে। আমাদের পৃথিবীতে অনেকগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে যেগুলো পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুধুমাত্র তারা যে এক দেশে ব্যবসা করে তা নয়। যেমন আমাদের যে মোবাইল কোম্পানিগুলো রয়েছে, অর্থাৎ সিম কোম্পানিগুলো, তোমরা এই বিষয়টা অবগত আছো কিনা? এই গ্রামীণ ফোন বলো, বাংলা লিংক বলো, অন্যান্য যে সিম কোম্পানিগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের দেশীয় কোম্পানি নয়। আমাদের দেশীয় কোম্পানি হচ্ছে অনলি একটা টেলিটক। অন্যান্য যে সিম কোম্পানিগুলো, এগুলো আমাদের দেশে যেরকম রয়েছে পৃথিবীর অন্যান্য দেশগুলোতেও রয়েছে। এখন চিন্তা করো, এই সমস্ত কোম্পানিতে যারা জব করে, চাকরি করে, অনেক সময় বদলিজনিত কারণেও কিন্তু মানুষ এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে। যার ফলে এটাও বলা যায় যে চাকরির যে বদলি, এই বদলিটাও একটা আন্তর্জাতিক স্থানান্তরের কারণ। তার পরের পয়েন্টে লিখেছি আমি, দেখো ব্যবসা বাণিজ্য। আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা বাণিজ্য সম্পর্কে হয়তো তোমরা পরিচিত হয়েছে, কিন্তু পৃথিবীব্যাপী বৃহৎ বৃহৎ ব্যবসা রয়েছে যেগুলো প্রত্যেকটা দেশেই কিন্তু তাদের শাখা স্থানান্তরিত করার মাধ্যমে তারা কিন্তু তাদের ব্যবসা বাণিজ্যগুলো পরিচালনা করে। এই যে ব্যবসা বাণিজ্যের বিশালতা, এই ব্যবসা বাণিজ্য সার্বিকভাবে দেখভালের উদ্দেশ্যেও কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এর ফলেও কিন্তু আমাদের আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে। তো এইভাবে দেখো অনেকগুলো কারণ রয়েছে। যদি এই প্রশ্নটা তোমাদের থাকে যে বাবা আন্তর্জাতিক স্থানান্তরের মূল বিষয়গুলো তোমাদের পাঠ্যপুস্তকের বিষয়ে আলোকে আলোচনা করো বা মূল্যায়ন করো, তাহলে এই যে 5-6টা পয়েন্ট লিখেও যদি তুমি বর্ণনা করো, তাহলে দেখবে তোমাদের 1.5 পৃষ্ঠা হয়ে গেছে। আর 3 মার্ক বা 4 মার্কের জন্য 1.5 থেকে 2 পৃষ্ঠা তোমাকে লিখতেই হবে। যেভাবে পারো তোমাকে লিখতে হবে, হাতের লেখা ভালো করলে ইনশাআল্লাহ নাম্বারটা পাওয়া যাবে। তাহলে আশা করছি শুনতে পাচ্ছ, তাই না? আমি এখানে রোল নাম্বার মিহি, বাবা একটু একটা সংজ্ঞা দাও তো আন্তর্জাতিক স্থানান্তর। আসলে তোমরা শুনছো কিনা আমার কথা, বলো মিহি, ইয়েস স্যার। বলো। স্যার কোশ্চেনটা একটু আবার করেন। আন্তর্জাতিক স্থানান্তর বলতে কি বুঝো তুমি, সংজ্ঞাটা বলো। স্যার আমি বলি। বাবা না, একটু ওকে একটু সুযোগ দাও, যেহেতু আমি জটিল কথা বলি না, একেবারে সহজ কথা বলেছে। না পারলে আবার বলে তোমাকে দিয়ে বলতে হবে। মেয়ে অনেকেই পারবে এই প্রশ্নটা।
কাকে বলে আন্তর্জাতিক স্থানান্তর? ইয়েস স্যার। বলো। স্যার আমরা যখন হ্যাঁ আমরা বলো। যখন এক দেশ আমরা যখন এক দেশ থেকে অন্য দেশে মানে গমন করি তখন তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। দেখো বাবা, একটু ভুল করে ফেললে। আমি এই আমরা কথাটা, যখন এক দেশ থেকে অন্য দেশে গমন করি তখন তাকে আন্তর্জাতিক বলে। আচ্ছা আমি স্যার আমি দেখো, বলি। হ্যাঁ একটু ভুল হয়েছে, দেখো অন্য স্টুডেন্ট বুঝে ফেলেছে। স্যার আমি বলি। আচ্ছা বলো। স্যার বলি। বলো। বলি, এক স্বাধীন দেশ থেকে অন্য একটি স্বাধীন দেশে চাকরি, বিয়ে, বসবাস এমনকি নাগরিকতা লাভের জন্য গমন করাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। জি, ভেরি গুড। দেখো মানে মিহি যেটা বললে সেখানে একটু লজিক্যাল যেটা ভুল হচ্ছে। দেখো আমি ইন্ডিয়া গেলাম আজকে চিকিৎসার জন্য, এটাকে কিন্তু আমরা আন্তর্জাতিক স্থানান্তর বলবো না। তোমাদের বইয়ের যে ভাষা অনুযায়ী আমরা বলবো আন্তর্জাতিক স্থানান্তর তাকে যখন আমরা এক দেশ থেকে অন্য দেশে বসবাসের উদ্দেশ্যে গমন করব। তোমাদের বইতে কিন্তু অনেক চমৎকার সংজ্ঞাটা দেয়া আছে, বলেছে একটা স্বাধীন দেশ থেকে যখন অন্য একটা স্বাধীন দেশে মানুষ বিভিন্ন উদ্দেশ্য নিয়ে যায়, বসবাসের উদ্দেশ্যে, নাগরিকতা লাভের উদ্দেশ্যে, এই সমস্ত গমনকেই বলা হয় আন্তর্জাতিক স্থানান্তর। তো যেহেতু এক মার্কের সংজ্ঞা থাকে, তুমি কোন রকম যদি সংজ্ঞাটা বোঝাতে পারোই তাহলে কিন্তু আমরা একে এক দিয়ে দিই। তো এই ছিল কারণ। এবার আমরা দেখো আন্তর্জাতিক স্থানান্তরের অবশ্যই কিছু ফলাফল রয়েছে। প্রত্যেকটা বিষয়ের কিছু ভালো দিক খারাপ দিক থাকবে, এটাই স্বাভাবিক। তো ভালো দিক কয়েকটা আলোচনা করি। 1 নম্বর ভালো দিক হচ্ছে রেমিটেন্স। তোমরা এই বিষয়টা, এই শব্দটার সঙ্গে পরিচিত কি না? বাইরের দেশে চাকরি বা মানে কর্ম করে আমাদের দেশের লোকেরা ওই দেশ থেকে অর্থ উপার্জন করে যেটা আমাদের দেশে পাঠায় এটাকে বলা হয় রেমিটেন্স। আমি আরো ছোট করে বলতে গেলে বাইরে যাচ্ছে, চাকরি বা কর্ম যা কিছু করুক না কেন ওই দেশ থেকে ইনকাম করে যেটা আমাদের দেশে পাঠায় সেটা হচ্ছে রেমিটেন্স। তাহলে দেখো আন্তর্জাতিক স্থানান্তর আছে বলেই এই বৈদেশিক অর্থগুলো আমাদের দেশে প্রবেশ করছে। আর এই বৈদেশিক অর্থ নিয়ে দেখা যাচ্ছে আমার ফ্যামিলির যদি কোনো সদস্য থাকে, তাহলে আমার ফ্যামিলিতে যদি এরকম কেউ আমাকে টাকা পাঠায় তাহলে আমি টাকাটা নিয়ে অনেক কিছু করতে পারি। সেটা কোনো উৎপাদনমূলক কাজে লাগাতে পারি, কোনো ব্যবসা বাণিজ্য করতে পারি, কৃষি ক্ষেত্রে লাগাতে পারি, আমার দৈনন্দিন জীবনের যে চাহিদা সেই চাহিদাটা পূরণ করতে পারি। তাহলে এই যে রেমিটেন্সটা আছে, আর রেমিটেন্সটা আসলো কি করে? আন্তর্জাতিক স্থানান্তর ছিল বলেই কিন্তু রেমিটেন্সটা এসেছে। সুতরাং আন্তর্জাতিক স্থানান্তরের একটি ভালো দিক হচ্ছে বৈদেশিক যে রেমিটেন্স, সেই রেমিটেন্সটা আমরা সহজেই পেতে পারি। বুঝতে পারলে তাহলে রেমিটেন্সটা কি এটা বাস্তব জগতের জন্য আশা করি তোমরা বিষয়টা খেয়াল রাখবে। বাইরের দেশ থেকে আমাদের দেশের লোকেরা যে অর্থগুলো পাঠায় সেগুলোকে বলা হয় রেমিটেন্স। দেখো আন্তর্জাতিক স্থানান্তরের আরো একটি ভালো দিক হচ্ছে সেটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি। উৎপাদন বলতে কোনো কিছু তৈরি করাকে বোঝায়। সেটা তুমি ফসল বলতে পারো, কোনো কারখানায় কোনো পণ্য বলতে পারো, প্রত্যেকটা ক্ষেত্রেই এই উৎপাদনটা বৃদ্ধি পায় আন্তর্জাতিক স্থানান্তরের ফলে। এটা যদি এইভাবে বর্ণনা করা যায়, যেহেতু আমি বাইরের দেশ থেকে টাকা পাচ্ছি, এই টাকাগুলো নিয়েই অনেকেই কিন্তু ব্যবসা বাণিজ্য করে তাদের জীবন অতিবাহিত করছে, জীবনের যাবতীয় খরচ তারা ব্যয় বহন করছে। ফলে এই টাকাগুলো দিয়ে যদি কোনো উৎপাদনমূলক কাজে লাগায় তাহলে সেটার ফলে কিন্তু উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি দেখো কর্মসংস্থানের সুযোগ হয়। তাহলে কর্মসংস্থানের সুযোগ কি করে হয়? যদি তারা আমাদের দেশে টাকা পাঠায় বা যদি আন্তর্জাতিক স্থানান্তর হয়, যেই লোক বিদেশে যাচ্ছে তার তো ইনকাম হচ্ছে এবং ওর যে ইনকাম করে আমাদের দেশে পাঠায়, এই টাকাগুলো আমরা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, বিভিন্ন ক্ষেত্রে লাগাই। ধরো দেখা যাচ্ছে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠানে শুরু করলাম ওই টাকা দিয়ে, ওই ব্যবসা শুরু করার জন্য আমার যেরকম কর্মসংস্থান হয়, আমার ওই প্রতিষ্ঠানে যারা কর্মরত থাকবে তাদেরও কর্মসংস্থান হবে। সুতরাং আন্তর্জাতিক স্থানান্তরের কিন্তু অনেক সুবিধা রয়েছে। রেমিটেন্সের মতো সুবিধা, উৎপাদন বৃদ্ধির মতো সুবিধা, তারপরে কর্মসংস্থানের মতো সুবিধা। আরেকটি পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে জীবনযাত্রার মানের উন্নয়ন। দেখো আমার জীবনযাত্রার মান কাকে বলে, যা আমি যেইভাবে আমার লাইফটাকে লিড করি সেটাকে বলে আমার জীবনযাত্রা। এখন একজন অর্থশালী আর একজন দরিদ্র, দুইজন মানুষের জীবনযাত্রার মানের মধ্যে অনেক ধরনের তফাৎ রয়েছে। আমার কাছে যদি পর্যাপ্ত পরিমাণ আয় থাকে, অর্থ থাকে, তাহলে আমার পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা প্রত্যেকটা বিষয়েই আমি
যেভাবে তাদেরকে আমি সার্ভিস দিতে পারবো, যদি আমার পর্যাপ্ত পরিমাণ আয় না থাকে তাহলে কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। সুতরাং আন্তর্জাতিক স্থানান্তরের ফলে আমাদের যে ইনকাম হয়, এই ইনকাম দিয়ে কিন্তু আমার পরিবারের সদস্যদের জীবনযাত্রার যে মান রয়েছে এই মানটা অবশ্যই বৃদ্ধি পায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কিত যে সমস্ত তথ্যগুলো দেয়ার আমি কিন্তু সেগুলোই তোমাদের সামনে তুলে ধরছি। এই আন্তর্জাতিক স্থানান্তরের ভালো দিক বললাম, একটা এবার খারাপ দিক বলি। দেখো তোমরা অবশ্যই জানো যে আন্তর্জাতিক স্থানান্তরের ফলে বৃহৎ যে মানে ক্ষতিটা হয় আমাদের পৃথিবীর মানুষের, সেটা হচ্ছে বিভিন্ন ভাইরাস বাহিত রোগ কিন্তু ছড়িয়ে পড়ে। HIV এইডস এর মতো ভয়ানক যে রোগটা রয়েছে, এই রোগগুলো কিন্তু আন্তর্জাতিক স্থানান্তরের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বলি, আমরা যে বর্তমান করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবী ব্যাপী মানুষ টেনশনে রয়েছে, এটাও কিন্তু এই আন্তর্জাতিক স্থানান্তরই একটি নেগেটিভ ফলাফল। তাহলে ভালো দিক এবং খারাপ দিক দুইটা বিষয়ে আশা করছি তোমাদের সামনে উপস্থাপন করা হলো। এই আন্তর্জাতিক স্থানান্তর সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে বাবা, তোমাদের সামনে নিশ্চয় বই রয়েছে, বই থেকে যদি কোনো একটা ওয়ার্ড তোমরা বুঝতে না পারো তাহলে আমাকে যদি প্রশ্ন করো, আমি ইনশাল্লাহ চেষ্টা করব, না হলে পরের বিষয়ে এগিয়ে যাব, যেহেতু রিভিশন ক্লাস। কোনো সমস্যা আছে কোথাও? নাই? ওকে, তাহলে আমরা নো স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে দেখো আমরা আবার মাতৃ ও শিশু মৃত্যু এই বিষয়টা নিয়ে একটু উল্লেখ করি। আমার বই থেকে এই স্থানান্তর, তারপরে হচ্ছে পরিবর্তনশীলতা, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু, আমার মনে হয় এই বিষয়গুলো থেকেই তোমাদের প্রশ্ন হতে পারে। কারণ এই গোটা টপিক বইতে যে পড়াগুলো রয়েছে এই বিষয়গুলো কিন্তু খুবই একটা শিক্ষণীয় বিষয়। হ্যাঁ, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট বিষয় বাস্তব জীবনের ক্ষেত্রে। এই কারণে এই কয়টা বিষয় আয়ত্ত করবে। আর হচ্ছে এর মধ্যে থেকে যে বহু নির্বাচনীগুলো রয়েছে, সে বহু নির্বাচনীগুলো অবশ্যই কষ্ট করে তোমাদের পড়তে হবে। আমি তোমাদের কাছে অবশ্যই প্রত্যাশা করি যে এই বায়বি সাবজেক্টে তোমরা প্রত্যেকে 80% উপরে নাম্বার পাবে। এটা তোমাদের প্রতি আমার বিনীত আবেদন থাকলো যে যারা ক্লাস করো বা যারা আমাদের সাথে বিভিন্ন পরীক্ষা অংশগ্রহণ করো, তাদের পারফরমেন্স দেখে মনে হয় ইনশাল্লাহ ভালো হবে। তাহলে এরপরে আমরা মাতৃ এবং শিশু মৃত্যু, এটা দুই শব্দ, আলাদা আলাদা সংজ্ঞা তোমার জানতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো রয়েছে। তাহলে মাতৃমৃত্যুর সংজ্ঞাটা হচ্ছে মা প্রসবকালীন সময়ের পরবর্তীতে বা প্রসবকালীন এবং প্রসব করার অর্থাৎ সন্তান জন্ম যে নেয়, এ জন্ম নেওয়ার পূর্বে, জন্ম নেওয়ার সময় এবং জন্ম নেওয়ার পরবর্তী সময়ে বিভিন্ন কারণে যখন মায়েরা মৃত্যুবরণ করে তখন সেটাকে বলে মাতৃমৃত্যু। জটিল হয়ে গেল মনে হয়, আমি রিপিট করি। সন্তান প্রসব করার পূর্বে, প্রসবকালীন এবং প্রসবের পরবর্তী সময়ে বিভিন্ন কারণে মায়েরা যদি মৃত্যুবরণ করে তখন সেটাকে বলা হয় মাতৃমৃত্যু। আর শিশু মৃত্যুর সংজ্ঞাটা এরকম: শিশু জন্মগ্রহণ করার 1 বছরের মধ্যে যদি শিশুটা মারা যায় তাহলে তাকে বলা হয় শিশু মৃত্যু। তাহলে আমি সংজ্ঞা দুটো একজনের স্যার কাছে যদি জন্মগ্রহণ করার সাথে সাথে মারা যায় তখন? হ্যাঁ, জন্মগ্রহণ করা থেকে 1 বছরের মধ্যে যদি মারা যায় তাহলে বাবা এই জন্মগ্রহণ করা থেকে, যেহেতু থেকে বলেছে তার মানে সাথে সাথে যদি মারা যায় তাও সেটা হবে শিশু মৃত্যু। এটা কিন্তু তোমাদের বইতে চমৎকার ভাবে এই সংজ্ঞাটা দেয়া আছে, ঠিক আছে না? একজন বলবে এই দুইটা সংজ্ঞায় মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু কাকে বলে? স্যার আমি বলো বাবা, বলো, একজন বলো, আশা করি পারবে। সন্তান প্রসবকালীন এবং পরবর্তী সময়ে মায়ের কোনো কারণে যদি মৃত্যু হয় তখন তাকে মাতৃমৃত্যু বলে। আর শিশু মৃত্যু হলো সন্তান জন্মগ্রহণের 1 বছর পর থেকে যদি মৃত্যুবরণ করে তখন তাকে শিশু মৃত্যু বলে। ভেরি গুড। স্যার এই যে আমি দেখো, বলি। তাহলে আমি আজকের ক্লাসে আন্তর্জাতিক স্থানান্তরের সংজ্ঞাটা শিখলাম, মানে 3টা সংজ্ঞা শিখলাম। আন্তর্জাতিক স্থানান্তর কি, মাতৃমৃত্যু কি, শিশু মৃত্যু কি। আর যেগুলো ব্যাখ্যা করা হচ্ছে ব্যাখ্যাগুলো ইনশাল্লাহ তোমরা অনেক ভালোই লিখো এবং ভালো পারবে, এটা প্রত্যাশা করি। তাহলে আমি আরেকটু পড়াই, সেটা হচ্ছে মাতৃমৃত্যুর কারণ কি কি কারণে আসলে আমাদের মায়েরা মারা যায়, মানে মাতৃমৃত্যু যেটা সংজ্ঞা সে অনুযায়ী মারা যায়। তার অনেকগুলো কারণ রয়েছে, আমি কয়েকটা কারণ তোমাদের সামনে আলোচনা করব। 1 নম্বর কারণ হচ্ছে বাল্য বিবাহ। তোমরা জানো যে বাংলাদেশের আইনে যদি মেয়ের বয়স 18 বছর না হয় এবং ছেলের বয়স 21 বছর না হয়,
এই বয়স পূর্ণ না হওয়ার ফলে যদি তারা বিয়েতে আবদ্ধ হয় তখন সেটাকে বলা হয় বাল্য বিবাহ। এই বাল্য বিবাহর ফলে অল্প বয়সে যখন, বারবার আটকাই যাচ্ছে। বলো ক্লিয়ার করে বলো বাবা, কেউ কিছু বলছো? আচ্ছা, ব্যাপার হচ্ছে যখন এই যে বাল্য বিবাহ হচ্ছে, এই বাল্য বিবাহর ফলে আমাদের মায়েরা অল্প বয়সে তারা গর্ভধারণ করে ফেলে। এই অল্প বয়সে গর্ভধারণ করার ফলে বিভিন্ন ধরনের অপুষ্টিত জনিত যে রোগবালাই রয়েছে, এই রোগবালয়ে তারা জরাজীর্ণ হয়ে ফলে, ফলে কিন্তু শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত তাদের হয়ে থাকে। তাহলে সংক্ষেপে বলতে গেলে রিভিশন ক্লাস যেহেতু, আমাদের মাতৃমৃত্যুর একটি অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ। আমরা যদিও সভ্য জগতে বসবাস করি, তারপরেও আমাদের গ্রামীণ যে সমাজের চিত্র রয়েছে বর্তমানে বাংলাদেশের, সেই চিত্র দেখেও কিন্তু এখনো আমাদের দেশে বাল্যবিবাহ রয়ে গেছে। এই মাতৃমৃত্যুর অন্যতম কারণ হচ্ছে বাল্যবিবাহ। আরো একটি কারণ রয়েছে, দেখো, ধর্মীয় গোঁড়ামি। ধর্মীয় গোঁড়ামি বলতে এখনো গ্রাম অঞ্চলে এই বিষয়গুলো দেখা যায়। যখন মায়েরা সন্তান প্রসবের সময় হয়, অনেক ফ্যামিলি এটা হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়াটা তাদের একটা লজ্জাজনক বিষয় মনে করে। এই যে একটা অজ্ঞতা, ধর্মীয় একটা গোঁড়ামি, এই গোঁড়ামির কারণেও কিন্তু অকালে মায়েরা মৃত্যুবরণ করছে। তাহলে বাল্যবিবাহের পাশাপাশি ধর্মীয় যে অজ্ঞতা রয়েছে এবং ধর্মীয় যে গোঁড়ামি রয়েছে, এগুলো কিন্তু মাতৃমৃত্যুর অন্যতম কারণ। তারপরে দেখো রয়েছে নারী শিক্ষার অভাব। আমরা জানি নারীরা বর্তমানে অনেক ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে গেলেও আবার শিক্ষা দীক্ষা বা কিছু ক্ষেত্রে এখনো আমাদের গ্রামীণ সমাজের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যাচ্ছে তারা পিছিয়ে রয়েছে। তারপরে গর্ভকালীন যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে তার সে সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান না থাকার ফলেও কিন্তু আমাদের মায়েরা এই যে মাতৃমৃত্যুর কবলে পড়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলো দেখো কারণ, এই কারণ ছাড়াও তোমাদের বইতে অনেক চমৎকার চমৎকার কারণ রয়েছে। তো কতটুকু আয়ত্ত করলে একটা প্রশ্ন 3 মার্ক বা 4 মার্কের হয়, এই অনুযায়ী তোমরা পরীক্ষায় খাতায় যদি উপস্থাপন করো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে। এই মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যুর যে প্রভাবগুলো রয়েছে, এই প্রভাবগুলোকেও ব্যাখ্যা করা যায়। যেমন দেখো, এই মাতৃমৃত্যুর ফলে সন্তান যে অপুষ্টিজনিত রোগে ভোগে, এই অপুষ্টিজনিত রোগের ফলে সন্তান বিভিন্ন ধরনের অসুখ বিসুখে পড়ে, শেষ পর্যন্ত কিন্তু মারাও যায়। তারপরে সামাজিক একটা যে বিশৃঙ্খলা, পারিবারিক কলহ, সেই পারিবারিক কলহ তৈরি হয়। এই বিষয়টা এরকম, আমার মা যদি মারা যায়, দেখা যাচ্ছে আমার পিতা সংসারটাকে চালানোর জন্য আবার পুনরায় যে একটা নতুন মেয়ে বা বিয়ে শাদী করে নিয়ে আসে, এই মাটা এসে কিন্তু আগের সন্তানকে নিজের করে নিতে পারে না, অনেক ফ্যামিলিতেই পারে না, যার ফলে কিন্তু পারিবারিক একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তারপরে শিশুর যে একটা সামাজিকরণ থাকে, এই সামাজিকরণ কাকে বলে এটা আমরা কিন্তু গত সেমিস্টারে পড়েছিলাম। অনেক চমৎকার একটা কথা, কেউ বলতে পারবে বা সামাজিকরণ কি? কেউ একজন বলো সামাজিকরণ। আমাদের সমাজে বেঁচে থাকার জন্য সমাজের যে নিয়ম কানুন গুলো আছে সেগুলো সমাজ থেকে গ্রহণ করার মাধ্যমে যা মানে আয়ত্ত করা হয় তাকে সামাজিকীকরণ হ্যাঁ, কে বলে। বলে, একটু নামটা বলো, চমৎকার বলেছো, কে বলেছো এটা? স্যার মিহি। আচ্ছা, মিহি। আর দেখো চমৎকার বলো, আমরা যেহেতু এটা গত সেমিস্টারে অনেক পুরনো পড়া, মনে আছে কিনা, শিশুর সামাজিকরণ, একটা পরিবারে শিশু যে বেড়ে উঠে বিভিন্ন ধরনের নিয়ম কানুন শিখে পরিবারের সদস্যদের কাছ থেকে যা কিছু জ্ঞান অর্জন করে, এগুলোকে বলা হয় একটা শিশুর সামাজিকরণ। এই সামাজিকরণেরও ব্যাঘাত ঘটে যদি আমার মায়েরা অকালে মৃত্যুবরণ করেন, কারণ পিতা আছে, বড় ভাই আছে, কিন্তু মায়ের কাছ থেকে যে শিক্ষাটা অর্জন করবে একজন শিশু, সেই শিক্ষাটা সে পায় না। সুতরাং মাতৃমৃত্যুর একটি অন্যতম অসুবিধা হচ্ছে আমাদের শিশুদের যে সামাজিকরণ, সেই সামাজিকরণেরও প্রবলেম হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘড়ির কাঁটায় 2টা 54 বাজে। আমরা 25 মিনিট করে ক্লাস নিই। এই যে আমি 15-20 মিনিট তোমাদের সামনে কথা বললাম, আন্তর্জাতিক স্থানান্তর, কারণ, ফলাফল, মাতৃমৃত্যু এবং শিশু মৃত্যু, এই বিষয়গুলো নিয়ে তোমাদের আশা করি কোনো প্রশ্ন নাই। যদি থাকে তাও করতে পারো, বা এই অধ্যায়ের কোনো সমস্যা থাকলে তোমরা সেটাও করতে পারো। আর যদি না থাকে তাহলে আমার কথা হচ্ছে, পরীক্ষাতে তোমাদের 80% নাম্বার পেতেই হবে। বহু নির্বাচনী নাম্বারে তোমরা অবশ্যই 27-এর উপরে যদি পাও,
মানে 26, 27, 30 এই 30-এর মধ্যে যদি থাকে তাহলে ইনশাল্লাহ এদিকে যদি একটু প্রত্যেকটা 60টা প্রশ্নের সৃজনশীল অ্যান্সার করতে পারো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে 90% উপরে নাম্বার পাবে। তো তোমাদের প্রতি সকলের শুভকামনা জানাচ্ছি। আবারও তোমরা পরীক্ষাগুলো অবশ্যই মনোযোগ সহকারে দাও। আরো যেহেতু 5 দিন সময় আছে, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। কোনো সমস্যা আছে আজকের লেকচারের উপরে? ও স্যার। ওকে, নো তাহলে স্যার। আমি শেষ করছি। তোমরা যেখানে থাকো ভালো থাকো। সবার প্রতি শুভেচ্ছা জানাচ্ছি। আর পৃষ্ঠা নাম্বার 80 দেখো তো বাবা, পৃষ্ঠা নাম্বার 80 পেয়েছো? বইয়ের পৃষ্ঠা 80 নাম্বারের কাজ 1, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আজকেই পোস্ট করবে সময়, হোমওয়ার্কটা আমি দেখে দেবো ইনশাল্লাহ, যেহেতু পরীক্ষা সামনে। ওকে স্যার। 80 পৃষ্ঠার কাজ 1, তোমার এলাকায় মাতৃমৃত্যুর কারণ চিহ্নিত করো। ওকে, তো ভালো থেকো, আল্লাহ হাফেজ। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।